দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি যেমুন্নেসা আলো। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা আজকে আলোচনা করব ট্রান্সশিপমেন্ট নিয়ে। আপনারা জানেন যে রিসেন্টলি ইন্ডিয়ার উপর দিয়ে আমাদের তৃতীয় দেশে রপ্তানির জন্য আমরা যে ইন্ডিয়ার রুটটি ব্যবহার করতাম সেটি ইন্ডিয়া বাতিল করে দিয়েছে। তো এর ফলে বাংলাদেশ এখন কি করবে, আমরা কিভাবে এখন এটার কম্পেনসেট করব, নতুন আমাদের প্রস্তুতি কি কি করলে আমাদের ইন্ডিয়ার রুট ব্যবহার না করেও আমরা আমাদের এই এক্সপোর্ট কন্টিনিউ করতে পারি, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই বিষয়টি নিয়ে রিপোর্ট করেছে আমাদের রিপোর্টার কামরান সিদ্দিক। আমরা তার কাছ থেকে জানবো যে বাংলাদেশ আসলে কি ধরনের প্রস্তুতি নিচ্ছে। কামরান, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি যদি একটু বলেন যে এইটা আসলে আমরা এখন কিভাবে এই প্রবলেম সলভ করতে পারি। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যে আমাদের একমাত্র বাংলাদেশে ইন্ডিভিজুয়াল আমাদের যে কার্গো ফ্যাসিলিটি যেটা ঢাকা এয়ারপোর্ট কেন্দ্রিকই বেসিক্যালি। তো এর বাইরে যে দুইটা কারণে বেসিক্যালি ওখানে একটা হচ্ছে যে অনেক সময় আমাদের এয়ারপোর্টের মেশিনারিজ কাজ করে না, ধরেন স্ক্যানার মেশিন যে পরিমাণ চাহিদা থাকে সেই পরিমাণ আমরা এখানে ফুলফিল করতে পারি না। আরেকটা হচ্ছে রেট প্রাইস বেশি, যে কারণে আমরা দিল্লি রুটটা চয়েস করে থাকি। তো রিসেন্ট যখন গত 8 তারিখে এটা তারা বন্ধ করার ঘোষণা দেয়, এরপর পরই আমাদের এক্সপোর্টাররা ইমিডিয়েটলি বলছেন যে খুব বেশি আমরা যদি ভালোভাবে প্রিপারেশান নিতে পারি এটা আমাদের খুব বেশি প্রভাব পড়বে না। সেক্ষেত্রে নর্মালি প্রায় আমাদের তো ধরেন বছরে প্রায় 2.5 লাখ টন আমরা কার্গো ফ্যাসিলিটেট করি ঢাকা এয়ারপোর্টের মাধ্যমে। এর মধ্যে প্রায় 18%-এর মতো সপ্তাহে ইন্ডিয়া হয়ে সেটা হতো। কিন্তু এখন তাহলে আমরা হঠাৎ করে কি করব, এই যে ইন্ডিয়াতে যে 18% যেটা হচ্ছে, এজন্যই আমাদের সিভিল এভিয়েশন ইমিডিয়েট কিছু পদক্ষেপ নিয়েছে। অন্যতম হচ্ছে যে সিলেট যে ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আপনি জানেন যে আমাদের 3টা সবচেয়ে ফাংশনাল এয়ারপোর্ট আছে ইন্টারন্যাশনাল, সিলেট, চট্টগ্রাম। তো সিলেটে হচ্ছে 27 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে কার্গো ফ্যাসিলিটিস। এটা যদিও তারা আরেকটু আগে থেকে শুরু করেছিল, 2022-এর দিকে কাজ শুরু করেছিল, কিন্তু এটা কখনো অপারেট হয়নি। এই প্রথম ডেডিকেটেড কোনো কার্গো ফ্লাইট যাবে। এটা হচ্ছে এই জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তারা তো আমাদের কার্গো হ্যান্ডলিং করে, তারাও ওখান থেকে যে ইনফ্রাস্ট্রাকচার প্রিপারেশান নিচ্ছে। আমাদের সিভিল এভিয়েশন চেয়ারম্যান যিনি, উনিও গতকাল ভিজিট করেছেন ওটা। পাশাপাশি হচ্ছে ইমিডিয়েটলি ঢাকা এয়ারপোর্টে যে কার্গো ফ্যাসিলিটিস, সবসময় ফরেন এয়ারলাইন বা যারা হচ্ছে ধরেন কার্গো 9টার মতো এয়ারলাইন কার্গো অপারেট করে, তাদের সবসময় একটা অভিযোগ থাকে যে তারা স্টাফ পায় না পর্যাপ্ত। বিমানের দায়িত্ব হচ্ছে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য। তো তার মধ্যে তো কার্গো হ্যান্ডলিংও পড়ে, কিন্তু সেটা পায় না। তো এটা আগে থেকেই কিন্তু অভিযোগ। এর মধ্যে আমাদের ওনারা বলছে যে ইমিডিয়েটলি তারা আরও কিছু জনবল সেখানে দেওয়া। তো আপনি আগে নিশ্চয় জানেন যে আমাদের সবাই তাকিয়েছিল যে 3rd টার্মিনালের দিকে। 3rd টার্মিনাল যদি অপারেট হয় তাহলে আমাদের ক্যাপাসিটি অনেক বেড়ে যাবে, ডাবল হয়ে যাবে, প্রায় বছরে 5 লাখ টন। তো ইতিমধ্যে বিমান অনেক জনবল নিয়োগ দিয়েছে এবং তারা তো 2 বছরের জন্য প্রথমে কাজ পাবে। তো আশা করা যায় যে সে পর্যন্ত আমাদের এক্সপোর্টাররা আশা করছেন যদি ভালোভাবে সিলেটের তো প্ল্যান, আবার চিটাগংয়েও প্রস্তুতি নিচ্ছে তারা। চিটাগংয়েও খুব শীঘ্রই তারা শুরু করতে চায় সিভিল এভিয়েশন। সেক্ষেত্রে ইমিডিয়েটলি হয়তো এই সমস্যাগুলো কিন্তু আমাদের তো আমরা বিভিন্ন সময় দেখি যে কার্গো, আমাদের বিমানেরও তো কার্গো আছে, এবং সেই কার্গো বেশিরভাগ সময় আমরা দেখি যে খালি থাকে। কার্গোতে তাদের বিজনেস কম, এই কারণে ওরা প্যাসেঞ্জারই বেশি করে, অথচ আমাদের কার্গোর ডিমান্ড হিউজ। এর মধ্যে আবার ব্যবসায়ীরা ইন্ডিয়া থেকে করে। তাহলে সেখানে কি প্রাইসের কোনো ব্যাপার আছে কিনা, যে আমরা যখন এখান থেকে বাংলাদেশ থেকে যখন এয়ারে শিপমেন্ট করি সেটার আসলে প্রাইস ইন্ডিয়ার চাইতে অনেক বেশি, এটা বলে থাকে। তো সেইটা নিয়ে আসলে তারা কি বলেন? এটা এই প্রাইসের ক্রাইসিসটা এই যে রিসেন্ট গত মেতে যখন লোহিত সাগরের যে প্রবলেমটা, ইরান এবং যে ইসরায়েলের যে কনফ্লিক্ট, তখন তো সি রুটটা অনেকটা অকার্যকর হয়ে যাচ্ছিল। তখন হচ্ছে এয়ারের প্রেশারটা বেড়ে গিয়েছিল। তো সেই সময়ে একই সময় আমাদের স্ক্যানিং মেশিনগুলোও নষ্ট ছিল। ঢাকা এয়ারপোর্টে 4টা স্ক্যানিং মেশিন। তখন থেকে হচ্ছে যে
এই চাহিদা বেড়ে যাওয়ার কারণে এরা সামলাতে পারছিল না। আবার প্রাইসের আগে থেকেই তো প্রাইসিংয়ের কিছু ফ্যাসিলিটি ইন্ডিয়াতে বেশি, যেমন আমি এক্সিস্টিং যদি আপনাকে প্রাইসগুলো বলি, যেমন কলকাতা থেকে আপনি যদি এই যে RMG এগুলো এক্সপোর্ট, সেটা $4 পার কেজি, এবং মালদ্বীপ হয়ে হচ্ছে $3.5। এখানে আমাদের এখানে $1.5 থেকে $2 বেশি এরকম বলা হচ্ছে। তো এইসব আগে থেকেই কিন্তু ছিল এই প্রবলেমগুলো। এখন যখন প্রবলেম আর কি বলে বিমানবন্দরে যখন চাপ আরও বেড়ে যায়, তখন আরও বেশি চাহিদা বাড়ে, তখন প্রাইস আরও বেড়ে যায়। তো এই প্রাইসটা বেশি কেন? কারণ হচ্ছে আমাদের এখানে অলওয়েজ আপনি জানেন যে শুধু কার্গো ফ্যাসিলিটি নয়, টিকিটের ক্ষেত্রেও যে প্রাইসিংটা বেশি, এবং আমাদের যে লোকাল ক্যারিয়ারগুলো যে স্ট্রাগল করছে, এর সঙ্গে লিঙ্কড হলো আসলে ট্যাক্স, অল কাইন্ডস অফ ট্যাক্স এখানে সবচেয়ে বেশি। আমাদের এখানে একটা বিমান দেশি হোক বিদেশি হোক অপারেট করতে যে পরিমাণ ট্যাক্স পে করতে হয়, আশেপাশের দেশগুলোর চাইতে এখানে বেশি, যে কারণে আমাদের এই যে আলটিমেটলি এটা প্রভাবটা যারা এক্সপোর্টার বা যারা প্যাসেঞ্জার তাদের উপরই আসে। তো এখানে একটা বিষয় বলা দরকার, বাংলাদেশের যখন ওই যে গত বছর থেকে যখন প্রবলেমগুলো হচ্ছিল, তখন কিন্তু বাংলাদেশ বিকল্প রুট, ইন্ডিয়ার বিকল্প রুট খুঁজতেছিল। আবার ইন্ডিয়ার সঙ্গে তো আপনি জানেন রিসেন্ট পলিটিক্যাল যে আগস্ট থেকে সমস্যাগুলো হচ্ছে, তখন থেকেই মালদ্বীপ একটা বিকল্প রুট হিসেবে এখন আমাদের শুরু হয়েছে, এই যে এক্সপোর্ট মালদ্বীপ হয়ে ইউরোপ যাওয়া, যদিও খুব লিমিটেড ক্যাপাসিটি। তো মালদ্বীপের অ্যাম্বাসেডার মালদ্বীপ হয়ে কিভাবে যাবে? মালদ্বীপে কি প্রথমে মালদ্বীপ এয়ারে যাবে, রাইট, এয়ারে যাবে, আবার ওখান থেকে চেঞ্জ করে আবার ইউরোপে যাবে। তো এখানে তো তার 2 বার ব্রেক নিতে হচ্ছে। এখানে তো আগে বাই রুটে, ইন্ডিয়াতে তো আমরা বাই রুটে যেতাম। সেটা ঠিক, তবে মানে খুব বেশি ওরা বলতে চাচ্ছে যে খুব বেশি হয়তো মানে ভাইবল বলতে এখনো এটা খুব বেশি মানে ম্যাসিভলি জিনিসটা শুরু হয় নাই, পরীক্ষামূলক কেউ পাঠাচ্ছে। এবং মালদ্বীপের অ্যাম্বাসেডার এই যে লাস্ট উইকে বললো যে আমরা চাই যে আপনারা বেশি বেশি আসেন এবং যতটুকু ফ্যাসিলিটেট করা যায়, আরও এয়ারলাইন কীভাবে, এখন তো মাত্র একটা এয়ারলাইন অপারেট করে US বাংলা, তো আরও কীভাবে ফ্যাসিলিটেট করা যায়। তো সরকার আসলে চাচ্ছে যে বহুমুখী যে উইন্ডোগুলো ওপেন করার মধ্য দিয়ে যাতে এই চ্যালেঞ্জটা ফেস করতে পারে। এই যে আপনি বললেন আমরা এয়ারপোর্টে অনেক ট্যাক্স, আপনার টিকিট কাটলে আমরা দেখি যে শুধু এয়ারপোর্ট ব্যবহার করার জন্য একটা ট্যাক্স আছে, নতুন সেই ইম্পোজ করছে 2-3 বছর আগে। তো এই যে আমরা ট্যাক্স দিচ্ছি অনেক, কিন্তু তারপর আবার একটা এক্সাইজ ডিউটি আছে কিন্তু এয়ার টিকেটে, যেটা অন্য দেশে নাই এক্সাইজ ডিউটি, অর্থাৎ লাক্সারিয়াস পণ্যের জন্য যে এক্সাইজ ডিউটি, এটাকে লাক্সারিয়াস পণ্য হিসেবে ধরে এখানে এক্সাইজ ডিউটি দেওয়া হয়েছে। তো এই কারণে আমাদের আসলে এই জিনিসগুলো অনেক ট্যাক্স অনেক হাই করে দেয়, টিকেটের প্রাইস অনেক হাই করে দেয়, ক্যারিং কস্ট অনেক হাই হয়ে যাচ্ছে। তো সেই তুলনায় কিন্তু আমরা সার্ভিস পাচ্ছি না, যেটা আপনি বললেন যে গ্রাউন্ড হ্যান্ডেলিং, যেটা এখনও তারা জনবল নিয়োগই করছে। তো আপনি থার্ড টার্মিনালের কথা বলছিলেন যে থার্ড টার্মিনাল চালু হলে সেটা আমাদের ক্যাপাসিটি অনেক বেড়ে যাবে, সেইটা আসলে কি অবস্থায় আছে এখন? কতদিন লাগবে? আমরা তো দেখলাম একবার উদ্বোধন হয়েছে, কিন্তু শুধু এটা তো আসলে মুখে মুখে উদ্বোধনের জন্য সরকারের পক্ষ থেকে যে পরিমাণ টাকা খরচ করা হলো, কিন্তু এয়ারপোর্ট আসলে ফাংশনিং হয়নি, অপারেশনাল হয়নি, মানুষকে জাস্ট ধোঁকা দেওয়া হয়েছে। তো এটা আসলেই মানুষের বিশ্বাসযোগ্যভাবে এটা অপারেশনাল হবে কবে থেকে? এটা মানে যেটা আপনি ঠিকই বলেছেন যে ইলেকশনের আগে সফট লঞ্চিং নাম দিয়ে করা হয়েছিল, জাস্ট একটা মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে। শুধু মানুষকে ধোঁকা দেয়া না, এটা সরকারের টাকাও নষ্ট হয়েছে। তো এটা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে আসলে এই যে বারবার থার্ড টার্মিনাল প্রজেক্টের যে প্রজেক্ট ডিরেক্টর, গভর্নমেন্ট চেঞ্জের পরে একাধিকবার এটা চেঞ্জ হচ্ছে। তারপর সরকারকে আমরা যখন বলি কখন হবে, তারা টার্গেট বলে যে অক্টোবরে শুরু চেষ্টা করছে, কিন্তু অক্টোবরেও হবে কি না এটা আসলে কনফিডেন্টলি কেউ বলতেছে না। এখন আমরা যেটা রিসেন্ট জানলাম যে এখানে যে থার্ড টার্মিনাল যে গ্রাউন্ড হ্যান্ডলিং করবে বিমান, বেসিক্যালি এখানে জাপানিজ যে কনসোর্টিয়াম আছে যারা এই টোটাল প্রজেক্টের সাথে ইনভলভ, তাদের সঙ্গে একটা সিভিল এভিয়েশন একটা এগ্রিমেন্ট হবে। সেই এগ্রিমেন্টের জন্য এখন নেগোসিয়েশন চলছে কেমন সেই কনসোর্টিয়ামের আন্ডারে আমাদের বিমান কাজ করবে 2 বছর। এইগুলো নিয়ে বিমান কি ধরনের ফ্যাসিলিটি নিয়ে কাজ করবে, কেমন প্রফিট শেয়ারিং হবে, সো এটা আসলে প্রপার ডেডলাইন এটা বলা হচ্ছে যে উইদিন 1 মান্থ তারা এই যদি এগ্রিমেন্টটা করে ফেলতে পারে জাপানিজ কনসোর্টিয়ামের সাথে, তাহলে বাকি যে খরচ বা প্রিপারেশন এর মধ্যে আশা করা যাচ্ছে তারা বলছে যে তার ডেডলাইন ধরতে পারবে নেক্সট উইদিন 1 অক্টোবর তারা আশা করছে যে উদ্বোধন হবে, ফাংশনাল হবে। ফাংশনাল হবে। ধন্যবাদ আপনাকে কামরান আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।
দর্শক আপনারা দেখলেন আমাদের এভিয়েশন সেক্টর, বাংলাদেশের এভিয়েশন সেক্টর সবসময় আমরা দেখেছি যে সরকারের খুব একটা সুনজরে ছিল না। আমাদের যদি লোকাল এয়ারলাইন্সগুলোও দেখি, তারা কিন্তু কেউই সার্ভাইভ করতে পারে না খুব বেশি সময় ধরে। বিভিন্ন ধরনের ট্যাক্স এবং এই ট্যাক্সের বার্ডেনে ফরেন এয়ারলাইন্সও কিন্তু এখানে খুব বেশি আসতে চায় না। তো এখন যখন আমাদের একটা বড় ধরনের ফ্যাসিলিটিস ইন্ডিয়া আমাদের যখন বন্ধ করে দিল, সেটা আসলে আমাদের একটা লেসন এখন, যে আমরা কিভাবে অন্য কোনো দেশের সহায়তা ছাড়া আমরা নিজেরাই কিন্তু এই কাজটা করতে পারি, নিজেরাই ইন্ডিপেন্ডেন্ট হতে পারি, শুধুমাত্র যদি আমাদের সরকার যদি কোর জিনিসগুলোতে যদি নজর দেয়, যেটা কখনোই দেওয়া হয়নি। অন্যান্য দেশের, যে কোনো দেশেরই এভিয়েশন সেক্টর কিন্তু সার্ভাইভ করে সরকারের বিভিন্ন ধরনের সাপোর্টের মাধ্যমে, যেটা বাংলাদেশে আসলে তারা কখনো পায়নি। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।